হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা পড়ব একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার ইউনিট 2, অধ্যায়টার নাম পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তরের গঠন। এই চ্যাপ্টার থেকে আমরা এর আগে আরও 2-3টে ভালো ভালো বিষয় নিয়ে পড়েছি। আজকে আমরা পড়ব যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিক মতবাদ বা মহাবিস্ফোরণ তত্ত্ব, যাকে কিন্তু বলা হয় বিগ ব্যাং থিওরি। আজকের মূল বিষয়টাই থাকবে আমাদের যে বিগ ব্যাং থিওরি ব্যাপারটা কি এবং এটা থেকে কিভাবে মহাবিশ্ব সহ গ্রহ উপগ্রহ আমাদের যেখানে থাকি পৃথিবী কিভাবে তৈরি হচ্ছে। চলো সময় নষ্ট না করে এই মহাবিস্ফোরণ তত্ত্ব ব্যাপারটা জেনে নেওয়া যাক। দেখো, মহাবিস্ফোরণ তত্ত্বটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সবথেকে আধুনিক এবং গ্রহণযোগ্য মতবাদ। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আমরা তো এর আগে আরও অনেক মতবাদ দেখেছি, জোয়ারি মতবাদ দেখেছি, তারপর আমরা গ্যাসীয় তত্ত্ব দেখেছি, কিন্তু সবকটা তত্ত্বের মধ্যে কিছু না কিছু সমালোচনা আছে, কিছু না কিছু সবাই গ্রহণ করতে ঠিক পারছে না। তাই সবথেকে আধুনিক একটা মতবাদ এলো, যেটা হচ্ছে কি মহাবিস্ফোরণ তত্ত্ব বা আধুনিক সর্বগ্রহণযোগ্য বিগ ব্যাং থিওরি। এই 1949 সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রেডওয়েল প্রথম একটা আলোচনা সভায় এই বিগ ব্যাং কথাটি ব্যবহার করেন এবং বিভিন্ন দার্শনিক ও বিজ্ঞানীদের গবেষণার ফল হচ্ছে এই বিগ ব্যাং থিওরি। তাদের গবেষণার ভিত্তিতে এবং অনেক দার্শনিকদের মতামতের ভিত্তিতে এই বিগ ব্যাং থিওরি বা বিস্ফোরণ তত্ত্বটি তৈরি হয়েছিল। এবং এটাই বলি, এতজন মানুষকে নিয়ে তো তৈরি হয়েছে, কিন্তু লেইমাতকে বলা হচ্ছে, জর্জেস লেইমাত যাকে বলা হচ্ছে কিন্তু এই বিগ ব্যাং থিওরি জনক। এবার আমরা জেনে নেব বিগ ব্যাং ব্যাপারটা কি। দেখো, এখানে দুটো অর্থ তুমি পাবে, একটা হচ্ছে বিগ, একটা হচ্ছে বিগ, একটা হচ্ছে ব্যাং। দুটো কথা। এখানে বিগ কথাটির অর্থ হলো বিশাল বা বড় বা মহান, আর ব্যাংক হচ্ছে প্রচণ্ড আঘাত বা বিস্ফোরণ। 1370 কোটি বছর আগে এক অসীম ঘনত্বের ও অসীম তাপমাত্রার একটি ছোট বিন্দু থেকে মহাবিস্ফোরণ ঘটে, যার ফলে মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে। বলতে পারলাম, 1370 কোটি বছর আগে অসীম ঘনত্ব ও অসীম তাপমাত্রার একটি ছোট বিন্দু থেকে মহাবিস্ফোরণ ঘটছে বিন্দু থেকে, এবং মহাবিশ্ব তখন প্রসারিত হতে শুরু করলো। যখন এই মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে বিগ ব্যাং। এবার আমরা দেখব এই বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ মতবাদের মূল বক্তব্যটা অ্যাকচুয়াল কি বলতে চাইছে এই তত্ত্ব। 1920 সালে এডউইন হুবেল প্রথম আবিষ্কার করেন যে আমাদের গ্যালাক্সির মতো মহাবিশ্বে লক্ষাধিক গ্যালাক্সি রয়েছে, তারা পরস্পরের থেকে সমানুপাতিক হারে দূরে সরে যাচ্ছে। সমানুপাতিক হারে দূরে সরে যাওয়ার জন্য তারা ক্রমশ তাদের মধ্যে দূরত্ব বাড়ছে এবং তারা প্রসারিত হচ্ছে। যার ফলে এই প্রসারিত হওয়ার ফলে আমরা যদি পেছনের দিকে যাই, তাহলে গোটা মহাবিশ্বকে আমরা সংকুচিত অবস্থায় পাব এবং এই মহাবিশ্বটি একটি বিন্দুর মধ্যে অবস্থান করবে। এই মতবাদ, এই ধারণা থেকেই বিগ ব্যাংয়ের জন্ম। দেখো, ব্যাপারটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবে। এই যে মহাবিশ্ব বাড়ছে,
বাড়লো। যত আমরা এদিকে যাবো না, পেছনের দিকে আসছি, এদিকে আসছি, এদিকে আসছি, যত পেছনের দিকে আসবো তখন আমরা দেখতে পাবো একটা সময়ের পর মহাবিশ্ব কি করবে না একটা বিন্দুতে অবস্থান করছে। আমি তোমাকে থিওরি দিয়ে বললাম, যদি আমরা পিছনের দিকে যাই তাহলে মহাবিশ্বকে আমরা সংকুচিত অবস্থায় পাবো এবং একটা বিন্দুতে সমগ্র মহাবিশ্বটি অবস্থান করবে। এই ধারণা থেকেই বিগ ব্যাং থিওরির উৎপত্তি। আশা করছি মূল বক্তব্যটা আমরা তোমাকে বলতে পেরেছি। আমি আরেকবার জাস্ট রিপিট করছি ব্যাপারটা কি না, হুবেল বলছে যে আমাদের গ্যালাক্সির মতো মহাবিশ্বের লক্ষাধিক গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সিগুলি একে অপরের থেকে সমানুপাতিক হারে দূরে সরে যাচ্ছে, যার ফলে এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, যার জন্য কি হচ্ছে না এই মহাবিশ্বের দূরত্বটা মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে, মহাবিশ্ব বড় হয়ে যাচ্ছে। মহাবিশ্ব বড় হয়ে যাওয়ার জন্য আমরা যখনই পিছনের দিকে যেতে থাকবো তখনই আমরা দেখব মহাবিশ্বটাকে সংকুচিত অবস্থায় পাবো এবং এই মহাবিশ্ব একটা বিন্দুর মধ্যে অবস্থান করবে। এই ধারণা থেকেই আমাদের কিন্তু এই বিগ ব্যাং থিওরির উৎপত্তি। ভালো করে তোমরা বুঝতে পারবে এই চিত্রটির মাধ্যমে। যখন বড় হচ্ছে আমরা যখন পিছনের দিকে যাচ্ছি, ছোট হলো একটা সময় একটা বিন্দুর মধ্যে এটা অবস্থান করছে। তাহলে বিগ ব্যাং থিওরির মূল বক্তব্য তোমাদের বললাম। এরপরে আমরা আসবো মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরির পর্যায়। এটি মূলত 3টে পর্যায়ের মাধ্যমে হয়ে থাকে। প্রথম পর্যায়ে মহাবিশ্ব একটি ক্ষুদ্র বিন্দুর মধ্যে একত্রিত ছিল। এই ক্ষুদ্র বিন্দুটি ছিল ছোট আলপিনের মাথার থেকেও ছোট। বুঝতে পারলাম? একটা ছোট্ট আলপিন যার যে মাথা তার থেকেও ছোট ছিল এই বিন্দুটা, তার মধ্যেই পুরো মহাবিশ্বটা একত্রিত ছিল। এই ক্ষুদ্র বিন্দুটিকে বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি সিঙ্গুলারিটি এটা কিন্তু একটা ছোট প্রশ্ন হয় যে সিঙ্গুলারিটি কি বা এই সিঙ্গুলারিটি বলতে কি বোঝো, এই নিয়ে একটা প্রশ্ন আসে। তো বোঝা গেল প্রথমে এই মহাবিশ্ব একটা ছোট্ট বিন্দুর মধ্যে একত্রিত ছিল। এই বিন্দুটি একটা ছোট্ট আলপিনের মাথার থেকেও ছোট ছিল। এর আয়তন ছোট হলেও, আয়তন কম হলেও এই বিন্দুর ঘনত্ব এবং উষ্ণতা ছিল অসীম, যা আমরা কখনোই কল্পনা করতে পারি না। তাহলে বুঝতে পারলাম একটা ছোট বিন্দুর মধ্যে মহাবিশ্বটা পুরো একত্রিত থাকছে। এই ছোট বিন্দুটা আলপিনের মাথার থেকে ছোট, এটা মনে রাখতে হবে। একে কি বলছে আইনস্টাইন? সিঙ্গুলারিটি। মাথায় রেখো 3টে পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা কি হলো? এই বিন্দুটির আয়তন ছিল খুবই কম, কিন্তু ঘনত্ব এবং উষ্ণতা ছিল অসীম, যা আমরা কল্পনা করতেও পারি না। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে। এই পর্যায়ে এই ক্ষুদ্র বলের প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের ফলে মহাবিশ্ব সম্প্রসারণ ঘটে বা সম্প্রসারিত হয়। এর ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মহাবিশ্ব সম্প্রসারণ ঘটছে, বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যে, এবং পরবর্তীকালে আস্তে আস্তে কমে যায়। মাত্র 3 থেকে 4 মিনিট পরই পরমাণু তৈরি হতে শুরু করে। আর এই বিস্ফোরণের প্রচণ্ড গতিতে শব্দ এবং শক্তি চারিদিক থেকে ছড়িয়ে পড়ে। বলতে পারলাম? এটা হচ্ছে নেক্সট 2 নম্বর পর্যায়। এই পর্যায়ে ক্ষুদ্র বলের বিস্ফোরণ ঘটছে, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং পরবর্তীকালে তার কমে যাচ্ছে। বিস্ফোরণের 3 থেকে 5 মিনিটের মধ্যে পরমাণু তৈরি হয় এবং বিস্ফোরণের প্রচণ্ড গতিতে শক্তি ও পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটাই হচ্ছে সেকেন্ড পর্যায়। এবার আমরা আলোচনা করব থার্ড পর্যায়ে কী হচ্ছে। দেখো এই প্রক্রিয়াতে চলছে, ফার্স্ট পর্যায় হয়ে গেল, সেকেন্ড পর্যায় হয়ে গেল, এবারে থার্ড পর্যায়ে কী হচ্ছে না এই প্রক্রিয়া চলাকালীন প্রায় 3 লক্ষ বছর পরেও কী হচ্ছে না তাপমাত্রা আস্তে আস্তে করে কমে
4,500 কেলভিনে নেমে আসে এবং এই তাপমাত্রায় পরমাণু তৈরি হতে শুরু করে। এই পরমাণু থেকেই হাইড্রোজেন, হিলিয়াম সহ বিভিন্ন মৌলকণা ও মহাবিশ্ব তৈরি হয়। বলতে বললাম যে তাপমাত্রা বিগ ব্যাং থেকে কমে 4,500 কেলভিনে নেমে আসছে এবং পরমাণু তৈরি হচ্ছে। এই পরমাণু থেকে আবার হিলিয়াম, হাইড্রোজেন সহ বিভিন্ন মৌলকণা ও মহাবিশ্বের উৎপত্তি ঘটছে। ব্যাপারটা একটা জিনিস ক্লিয়ার, যখন প্রথমে কয়েক সেকেন্ডের মধ্যে মহাবিশ্ব সম্প্রসারিত হলো, তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে করে কয়েক লাখ বছরের মধ্যে বিগ ব্যাং থেকে তাপমাত্রা কমে যাচ্ছে, 4,500 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল। এটা মাথায় নেবে, 4,500 ডিগ্রি কেলভিন সেলসিয়াস নয়, কেলভিনে চলে এলো, যারই প্রভাবে পরমাণুর উৎপত্তি ঘটলো। পরমাণুর উৎপত্তি হওয়ার পরে কি করছে না, হিলিয়াম, হাইড্রোজেন সহ বিভিন্ন মৌলকণার উৎপত্তি করছে এবং মহাবিশ্ব তৈরি হচ্ছে। দেখো, তৃতীয় পর্যায় কমপ্লিট হয়ে গেল। এবারে পরের পয়েন্টে আসবে হচ্ছে নক্ষত্র সৃষ্টি। সেটা ব্যাপারটা কি না, পদার্থ ও শক্তির বন্টন কিন্তু আদি মহাবিশ্বে ছিল না, শুধুমাত্র সামান্য পদার্থের ঘনত্বের পার্থক্য ছিল। মহাবিস্ফোরণের কিছু সময়ের মধ্যেই হাইড্রোজেন, হিলিয়াম এবং পরবর্তীকালে লোহা সহ অন্যান্য পদার্থের সৃষ্টি হচ্ছে। এই পদার্থ থেকে আবার সৃষ্টি হয় মহাকর্ষ শক্তি। এই মহাকর্ষ শক্তি আশেপাশের পদার্থগুলিকে কাছে টেনে নিয়ে আসে, ফলে তাদের মধ্যে ঘনত্ব বৃদ্ধির মাধ্যমে এই সমস্ত পদার্থের যে সমস্ত পদার্থগুলো একসাথে এলো, সেই পদার্থের ঘনত্ব বৃদ্ধির মাধ্যমেই কিন্তু কী হচ্ছে না, নীহারিকা এবং নক্ষত্র এদের সৃষ্টি হচ্ছে। এবার আমরা দেখব যে গ্রহাণু ও গ্রহ কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো, সুপারনোভা নক্ষত্রের আলোড়নের ফলে বা বিস্ফোরণের ফলে যে আলোড়ন তৈরি হচ্ছে, সুপারনোভা নক্ষত্রের বিস্ফোরণের ফলে যে আলোড়ন তৈরি হয়, সেখান থেকে কিন্তু নীহারিকার সংকোচন ঘটে এবং আবর্তন বেগ বৃদ্ধি পায়। তার সাথে সাথে কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়। এর ফলে কি হচ্ছে না, নীহারিকার সংকোচন যেরকম হচ্ছে, তার পাশাপাশি নীহারিকার মধ্যভাগ স্ফীত হয়ে অর্থাৎ ফুলে গিয়ে চাকতির আকার ধারণ করে। পরবর্তী সময়ে এই চাকতির কিন্তু স্ফীত হয়ে ও ঘনীভবনের কারণে একটা বিরাট উত্তাপের সৃষ্টি করে। চাকতির মধ্যভাগটা কি হচ্ছে, স্ফীত হয়ে যাচ্ছে এবং ঘনীভবনের কারণে এখানে কিন্তু উত্তাপের সৃষ্টি হয়। আর এই উত্তাপ থেকেই নক্ষত্র তৈরি হচ্ছে। এবং এই চাকতিটা, ধরো এই একটা সাপোজ একটা চাকতির যদি এরকম চাকতি হলো, মধ্যভাগটা মোটা হয়ে গেছে, উত্তাপ হচ্ছে, এখান থেকে নক্ষত্র তৈরি হচ্ছে। বাদ বাকি চাকতির অবশিষ্ট অংশটা কিন্তু ছোট ছোট শিলাখণ্ডে ভাগ হয়ে কিন্তু গ্রহাণু তৈরি করে। এবার এই গ্রহাণুগুলো প্রচণ্ড গতিতে সূর্যের চারিপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এবং তখন অনেকগুলি গ্রহাণু একসাথে যুক্ত হয়ে এই গ্রহ সৃষ্টি করছে। এটা বলতে পারলাম। যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি আরও বেটার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবার আমরা দেখে নেব বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরণ তত্ত্বের সাপেক্ষে প্রমাণ। 1 নম্বর বলতে পারি, হাবলের বিধি বা ল অনুযায়ী ছায়াপথগুলি তাদের দূরত্বের সমানুপাতিক হারে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। 2 নম্বর কি, বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরণ তত্ত্বটি রেডশিফট ঘটনার দ্বারা সমর্থিত। এবারে তোমরা আমাকে বলতে পারো যে এই রেডশিফটটা কি। দেখো, এটা বলতে গেলে অনেকটা সময় যাবে, এটা একটা আলাদা ঘটনা, তোমাদের এখানে বড় প্রশ্ন নেই, তাই আমি এটা ভালো করে ডিটেলসে বললাম না। যদি কেউ জানতে চাও পরবর্তীকালে আর একটা ভিডিওর মাধ্যমে এটা অবশ্যই জানিয়ে দেবো। 3 নম্বর কি, যে মহাকাশে বা মহাবিশ্বে পর্যবেক্ষণযোগ্য প্রচুর পরিমাণে আলোক উপাদান রয়েছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম সহ আরও অনেক কিছু।
যা থেকেই বিগ ব্যাং তত্ত্বের কিন্তু প্রমাণ পাওয়া যায়। বুঝে গেল? এরপরে আমরা কিন্তু আসব যে মহাবিস্ফোরণ তত্ত্বের সমালোচনা। প্রত্যেকটা জিনিসে যেমন ভালো আছে তেমনি তার মন্দটাও আছে, সেটাও আলোচিত হবে। 1 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে বিগ ব্যাংকের একক বিন্দু তত্ত্বের অনুমানটাকে সম্পূর্ণ অযৌক্তিক বলে অনেক বিজ্ঞানীরা মনে করেন। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে এই যে এত গ্যালাক্সি, লক্ষাধিক গ্যালাক্সি কীভাবে প্রসারিত হচ্ছে, কতদিন ধরে প্রসারিত হবে এবং এর শেষ কোথায়, এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে, তারা সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। 3 নম্বর, যে বস্তুটিতে বিস্ফোরণ কিভাবে ঘটল তার ব্যাখ্যা নেই। এবং আরেকটা জিনিস বলতে পারি যে অসীম ঘনত্ব ও অসীম তাপমাত্রার এই বস্তুটি কোথা থেকে এলো তার কোনো ব্যাখ্যা নেই। তাহলে বোঝা গেল 4টে পয়েন্টকে আমরা হাইলাইট করব। 1, বিগ ব্যাংকের একক বিন্দু তত্ত্বের যৌক্তিকতা নেই। 2 নম্বর, কি গ্যালাক্সিগুলি কীভাবে প্রসারিত হচ্ছে, কতদিন ধরে প্রসারিত হবে এবং এর শেষ কোথায় তার কোনো ব্যাখ্যা নেই। 3 নম্বর, কি না এই যে বস্তুটিতে বিস্ফোরণ কীভাবে ঘটলো তার কিন্তু ব্যাখ্যা মহাবিস্ফোরণ তত্ত্বে পাওয়া যায়নি। 4 নম্বর, কি বলতে পারি আমরা যে অসীম ঘনত্বের ও অসীম তাপমাত্রার এই বস্তুটি কোথা থেকে এলো তার ব্যাখ্যাও নেই। মোটামুটি আমি আজকে তোমাদের পুরো A to Z মহাবিস্ফোরণ তত্ত্বটা ব্যাখ্যা করলাম, যার মধ্যে আছে মহাবিস্ফোরণ তত্ত্ব কী, তার মূল বক্তব্য, তার কটা পর্যায়ে ঘটছে, তার কীভাবে নক্ষত্র সৃষ্টি হচ্ছে, গ্রহ গ্রহাণু কীভাবে সৃষ্টি হচ্ছে তার ব্যাখ্যাটা আমি দিয়েছি। এবং এর পাশাপাশি মহাবিস্ফোরণ তত্ত্বের সাপেক্ষে প্রমাণটা তোমাদের কাছে বললাম। এবং আর একটা জিনিস বললাম কি, তার সমালোচনা। প্রতিটা জিনিস A to Z আমি বুঝিয়ে দিলাম। আশা করছি এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটিতে বুঝে থাকো, ভালো লাগে, অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আমি আশা করছি তোমরা যদি ঠিকঠাকভাবে ক্লাসগুলো করো তাহলে কিন্তু আর টিচারের প্রয়োজন হবে না। এছাড়া আর একটা জিনিস বলবো তোমাদেরকে যে আমি অনলাইন অফলাইন দুটোই পড়াচ্ছি। যারা যারা পড়তে ইচ্ছুক খুব অল্প টাকায় আমি পড়িয়ে থাকি, অনলাইন অফলাইন 9, 10, 11, 12 হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড বেঙ্গলি। 9, 10 হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি সবকটাই। 11, 12 অনলি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, যেখানে ক্লাস 11-এর জিওগ্রাফি সপ্তাহে 2 দিন মাত্র 250 টাকা এবং ক্লাস 12 300 টাকা। আর 9, 10 3 দিন 3টে সাবজেক্ট, 9-এর 250, 10-এর 300। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা অফলাইন অনলাইন দুটোই পড়তে পারো। যদি যোগাযোগ করতে চাও তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো করে ভিডিওটা দেখো, বোঝো, এখান থেকে অনেক শর্ট প্রশ্ন তোমরা পাবে। নেক্সট ভিডিওতে আমরা বলবো যে এখান থেকে গুরুত্বপূর্ণ কী কী ছোটো প্রশ্ন আসতে পারে। চলো আজকে আসি।